আসসালামু আলাইকুম। তাহলে পরে একটা বেশ উত্তেজনাপূর্ণ একটা দিন পার করা গেল। একদিকে ট্রাম্প প্রশাসনের ট্যাক্সের বোঝা, অন্যদিকে মানুষের বিনিয়োগকারীদের আতঙ্ক। এই দুইটা মিলেই আজকে আমাদের মার্কেটের এক ধারাবাহিক উত্থান পতন আমরা দেখতে পেয়েছি। খুব স্বাভাবিকভাবে মার্কেট অনেকখানি পড়ে গিয়েছিল, তারপরে মার্কেট বেশ খানিকটা রিকভারি করেছে, গ্রহণযোগ্য, এরকমটাই হওয়ার কথা ছিল। প্যানিকড হওয়ার কিছু নাই, মার্কেট প্যানিকড হওয়ার মতন জায়গাতেই নাই। মার্কেট সুন্দরভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং আপ্রাণ চেষ্টা করছে মার্কেট 5300 5200 এই 32-35-এর এই রেজিস্ট্যান্স পার করে 5200 70-75-এর এই রেজিস্ট্যান্সের কাছে যাওয়া। মূলত আমরা 5200 34-35 থেকে 5270 গোটাটুকুকেই আমরা একটা রেজিস্ট্যান্স ক্লাউড হিসাবে দেখতে পারি। আমরা খালি চোখে দেখলে পরে বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এটা দৃশ্যমান একটা রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্স পার করার জন্য মার্কেট অক্লান্ত পরিশ্রম করছে এবং মার্কেট পারছে না। মূল কথা হচ্ছে এই জায়গাতেই আশা করি এর মধ্যে দিয়ে একসময় মার্কেট এই বাধা পার করে যাবে। এই বাধা তো একসময় না একসময় পার করবে। আর যদি আনফরচুনেটলি পার করতে নাই পারে, আমাদের নেক্সট গন্তব্য 5000 নিচের দিকে আর কি, 5110 এটা ধরে নেওয়া যায়। সুতরাং মার্কেট নিয়ে আমরা খুব বেশি ওরিড না হই। আর টেক্সটাইল সেক্টরে যারা আজকে খুব প্যানিকড হয়েছিলেন, আগামী কালকে মার্কেটের রিট্রেসড হবে, অনেক শেয়ার আছে রিট্রেস হবে। যেমন ধরেন, আমি আমার একটা বন্ধুর শেয়ার আছে ড্রাগন সোয়েটার, এবং শেয়ারটা বেশ ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার। তো আমি আশা করছি আগামী কালকে শেয়ারটা একটা রিট্রেস করবে 11 টাকা 20 পয়সা, 11 টাকা 10 পয়সা, এই এই রেঞ্জের দিকে। এবং আলটিমেটলি আমি তাকে বহু আগেই বলেছিলাম এই শেয়ারটা আমরা এই জায়গাতে পাবো, এই স্ট্রাকচারের এই জায়গাতে শেয়ারটাকে আমরা পাবো। কেমন, সেটা 9 টাকার কাছাকাছি। তো সুতরাং আমরা আগামীকালকে যদি টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলোর মুভমেন্ট দেখি, তাহলে পরে যদি আমাদের কাছে আমাদের লস কম হয়, তাহলে আমরা অবশ্যই অল্প কিছু লস রিয়ালাইজ করে আমরা টেক্সটাইল সেক্টর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক সম্ভাবনাময় শেয়ার আছে, সে সমস্ত শেয়ারগুলোর দিকে আমরা নজর দিব। আর কখনোই আমরা উত্তেজনার বশবর্তী হয়ে লোভে পড়ে উচ্চ মূল্যের শেয়ার কেনাবেচা থেকে বিরত থাকবো। মোটামুটি ভাবে আমরা টেক্সটাইল সেক্টরে প্রায় অধিকাংশ শেয়ারের ক্ষেত্রে একই রকম চিত্র আমরা দেখতে পাবো কম বেশি। সুতরাং আমরা কালকে টেক্সটাইল সেক্টরে এন্ট্রি দিব না। কিছু কম লস যদি আমরা স্বীকার করে বের হয়ে যেতে পারি, আমরা চেষ্টা করব এখান থেকে বের হয়ে যাওয়ার। তো ঠিক আছে, মোটামুটি আমরা মার্কেট নিয়ে কথা বললাম। আর খুব সংক্ষেপে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনা করা শেয়ারগুলোর মধ্যে গোল্ডেন সান রয়েছে, একমি পেস্টিসাইড নিয়ে আলোচনা করব, বিএসসি নিয়ে আলোচনা করব, বেক্স ফার্মা নিয়ে আলোচনা করব, এইচএল নিয়ে আলোচনা করব, নাভানা ফার্মা এবং এস আলম নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা এখন ধীরে ধীরে আমাদের শেয়ারগুলোর দিকে চলে যাই। আমাদের প্রথম শেয়ার হচ্ছে গোল্ডেন সান। হ্যাঁ, গোল্ডেন সান। গোল্ডেন সান এই শেয়ারটা আমার এখানে আঁকানো আছে। আমি আমার আমার চার্টে আমার 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 টেমপ্লেটে আমি চার্ট আঁকিয়ে রাখি যাতে সুবিধা হয়, ওইটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন সান শেয়ারটা একটা ট্রায়াঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। আমি গোল্ডেন সান ট্রুলি কিনেছিলাম এবং আমি কিছু প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছিলাম শেয়ারটা থেকে। যাই হোক, আমরা দেখতে পাই যে শেয়ারটা এখান থেকে একবারে 1 2 3 4 5 একদম অ্যাপেক্সের ট্রায়াঙ্গেলের যে মাথা অ্যাপেক্স, সেই অ্যাপেক্সের কাছাকাছি চলে আসছে। আমরা শেয়ারটাকে 13 টাকা 40 পয়সা 13 টাকা 50 পয়সা এই রেটের জন্য অপেক্ষা করব। এখান থেকে আমরা শেয়ারটাকে কিনবো এবং আমাদের প্রফিট টার্গেট হবে প্রথমে 16 টাকা, এবং পরবর্তী পর্যায়ে আমাদের যদি আল্লাহ ফেভার করে তাহলে পরে আমরা 19 টাকা, জাস্ট এই যে এইটা, সরি 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 19 টাকা, এই লেভেল, এই লেভেল, তারপরে এই লেভেল, এই লেভেল, এই লেভেলগুলোতে আমরা মনোনিবেশ করব। পরবর্তী পর্যায়ে 22 টাকা, এরকম লেভেলগুলোতে আমরা মনোনিবেশ করব শেয়ারগুলোতে। যাই হোক, তো আর আমাদের স্টপ লস হবে খুবই কম। আমরা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে নিচের দিকে নামলে পরে আমরা স্টপ লস নিয়ে নিব।
টপ লস না নিয়ে আসলে ব্যবসা করাটা মোটেও যুক্তিসঙ্গত কাজ না কারোর পক্ষে। আর আরেকভাবে এন্ট্রি দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের ট্রায়াঙ্গেল ব্রেকআউট করলে বা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে যখন আমরা রিটেস্টে আসবে আবার তখন এন্ট্রি দেওয়া যায়। আপনার ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে 14 টাকা, 13 টাকা 20 পয়সা, 13 টাকা 30 পয়সার জন্য এই শেয়ারটা কেনার জন্য অপেক্ষা করছি। এবার আসেন একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড একমি পেস্টিসাইড শেয়ারটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য একটা শেয়ার মনে হচ্ছে। এই শেয়ারটা একটা কনসলিডেশন জোন পার করে ব্রেকআউট করার পরে রিটেস্টে আসছে। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি, ভালো লাগবে আপনাদের দেখে, আমার ভালো লেগেছে। শেয়ারটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমি একদিন আলোচনা করব। একটা বড় মুভমেন্ট সাপ্তাহিক চার্ট, এখান থেকে এটা হচ্ছে এর ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই শেয়ারটা চলে আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে শেয়ারটা চলে আসছে। শেয়ারটাতে আমাদের 14 টাকা 30 পয়সা, 14 টাকা 50 পয়সায় এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটাতে। ভালো একটা শেয়ার। আমাদের প্রফিট টার্গেট আপাতত আমরা ধরে নিচ্ছি, প্রফিট টার্গেট আমাদের এই 19 টাকা 20 টাকা এই লেভেলে। এই শেয়ারটা আমরা যেন মিস না করি, শেয়ারটা আমরা খেয়াল রাখবো। আর কেনার পরে যদি কোনো কারণে এই শেয়ারটাতে গেম না হয়, আমাদের এই সম্ভাবনা সবসময়ই থাকে, তাহলে আমরা এখানে স্টপ লস নিয়ে নিব 13 টাকা 30 পয়সায়। সরি 13 টাকা 30 পয়সায়। সেক্ষেত্রে আমাদের লং পজিশনে আমরা যদি এই জায়গাতে এন্ট্রি ধরলাম, আমি এই জায়গাতে এন্ট্রি দিলাম, সুবহানাল্লাহ, এই জায়গাতে এন্ট্রি দিলাম, আমাদের স্টপ লস হবে এখানে, প্রফিট হবে এই জায়গাতে। দেখেন আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও 3.31, মানে আমরা 1 টাকা ঝুঁকি নিয়ে 3 টাকা 30 পয়সা প্রফিটের আশা করব। সুতরাং এইটা খুবই গ্রহণযোগ্য। আমরা এই শেয়ারটাতে নেক্সটে এই শেয়ারটা যাওয়ার দিকে আমরা খেয়াল রাখবো, আমরা আগামীকালকে শেয়ারটা কিনতে পারি। আমি আবারও বলি, মার্কেট কোথায় যাচ্ছে সেটা বা মার্কেটে কি হচ্ছে, ট্রাম্প প্রশাসন কি করছে বা ভারত কি করছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি সঠিক কাজটা করছেন কিনা সেটা দেখবেন। বিএসসি নিয়ে আমার গত ভিডিওতে আমি বলেছিলাম শেয়ারটা মুভমেন্টে চলে আসছে, আলহামদুলিল্লাহ। যারা শেয়ারটা কিনতে পেরেছেন তারা নিশ্চয়ই প্রফিটে আছেন, এবং তারা কিছু প্রফিট, আমি আগেও বলেছিলাম, কিছু প্রফিট আমরা এই জায়গাতে বুক করব। আগামী যারা কিনেছিলেন, আশা করি আগেই কিনেছিলেন, তারা আজকে আগামীকালকে প্রফিট টেক করতে পারবেন। স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে। আর কিছু প্রফিটের জন্য কিছু প্রফিট আমরা কোথায় নিব, এই 95 টাকায় কিছু প্রফিট নিব, ওই 95 টাকায় কিছু প্রফিট নিব। সরি, আমি ফিবোনাকি দিয়ে প্রফিট দেখাচ্ছি। এবং কিছু প্রফিট আমরা রেখে দেবো 105 টাকার জন্য। এটা একটা ভালো মুভমেন্টের শেয়ার, আমরা শেয়ারটা নিয়ে আশাবাদী ছিলাম এবং শেয়ারটা সঠিক মুভমেন্ট দিয়েছে। বেক্স ফার্মা নিয়ে আমি সতর্ক করব। বেক্স ফার্মাকে আমরা কেনার জন্য উৎসাহিত করব না। আমরা বেক্স ফার্মাতে একটা খুব বিপজ্জনক স্ট্রাকচারাল রেজিস্ট্যান্সের মুখে পড়বে শেয়ারটা 117 টাকা 18 টাকায়। শেয়ারটা অলরেডি চলছে 108 টাকা। এই 8 টাকা 9 টাকার জন্য আমরা শেয়ারটাতে ঝুঁকি নিব না। আমি মনে করছি, এটা আমার ব্যক্তিগত মনে করা, এই সপ্তাহ শেষে বেক্স ফার্মা 105 টাকার নিচে ক্লোজ হবে। এটা এখন হাই প্রাইস, আমরা ডিসকাউন্ট প্রাইস ছাড়া শেয়ারে এন্ট্রি দিব না। ডিসকাউন্ট প্রাইস আমি ধরে নিলাম শেয়ারটা 115 টাকা যাবে, ডিসকাউন্ট প্রাইস 90 টাকা। সো আমরা 90 টাকার উপরে এই শেয়ারটাতে কোনোভাবেই এন্ট্রি দিব না। আমাদের 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 এই খুব ঝামেলাপূর্ণ এই জিনিসটা। আমাদের আমরা যতই নিউজ পাই, আমি আশা করছি, আমি ধারণা করছি আগামী সপ্তাহ শেষে এই শেয়ারটা 105 টাকার নিচে ক্লোজ হবে এবং শেয়ারটাকে আমরা 92 টাকা 93 টাকা লেভেলে পাবো। দিস ইজ এ ভেরি গুড প্রাইস এবং এটা ডিসকাউন্ট প্রাইস। আমরা এই শেয়ারটা এই জায়গাতে কেনার চেষ্টা করব। সুতরাং আমরা এই শেয়ারটাতে এই হাই প্রাইসে এন্ট্রি দিব না, আমরা ট্র্যাপে পড়বো না স্মার্ট মানি। এবার আসি, যদি বেড়ে যায় যাক, অন্য শেয়ার আছে। এবার আসে ইএইচএল নিয়েও আমার গত কালকের ভিডিওতে আলোচনা ছিল। ইএইচএল আমার আঁকানোই আছে। ইএইচএল এর মুভমেন্ট আমার আমি যেভাবে আশা করেছিলাম ঠিক সেরকম ভাবে মুভমেন্ট দিয়েছি ইএইচএল। আমি ডেলিতে যাই, আমার গত গত
গতকালকে ভিডিওতে বলা ছিল যে ইএইচএল আপনার 79 টাকার উপরে উঠলে পরে একটা ভালো রকমের মুভমেন্ট পাওয়া যাবে। আমরা আশা করছি ইএইচএল এর নেক্সট গন্তব্য 106 টাকা। একবারে যাবে না, কিছু কারেকশনের মধ্যে দিয়ে যাবে। আমরা আমরা আগামীকালকে এই শেয়ারটাতে এন্ট্রি দিব না। আমরা যারা 80 প্রফিটে যারা কিনতে পেরেছি তারা এই শেয়ারটাকে আগামীকালকে 86-87 টাকা থেকে কিছু প্রফিট টেক করবো। নাভানা ফার্মা নিয়েও আমার গতকালকে আলোচনা ছিল। শেয়ারটা বেশ ভালো মুভমেন্ট দিয়েছে। এই দেখেন ট্রায়াঙ্গেল ব্রেকআউট, যেটা গোল্ডেন সানের ক্ষেত্রে হয়ে আছে এই একই অবস্থা। গোল্ডেন সানের ক্ষেত্রেও আমরা ঠিক একই রকমের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট দেখেছি। আশা করছি এই শেয়ারটা রিটেস্ট করতে আসবে আগামীকালকে একবার। কেনার চান্সে থাকবেন 54 টাকা থেকে 55 টাকা এই লেভেলে শেয়ারটা কেনার চেষ্টা করা যায় কিনা দেখবেন আপনারা। এর টার্গেট আমাদের প্রথম টার্গেট এই জায়গায় 66 টাকা 65 টাকা লেভেলে, এবং 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 আমাদের আলটিমেট টার্গেট আরো অনেক উপরে হবে, কেমন 85-86 টাকা লেভেলে হবে। আমি অত টার্গেট একবারে দেখাচ্ছি না। ট্রায়াঙ্গেলের হিসাবে যেটা হয় সেটা হচ্ছে সরি 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 ট্রায়াঙ্গেলের হিসাবে যেটা হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাই। ট্রায়াঙ্গেলের হিসাবে আমরা এই শেয়ারটাকে প্রাথমিকভাবে 87 টাকা থেকে প্রফিট টেক করে নিব ইনশাআল্লাহ। আর আগামীকালকে শেয়ারটা আমরা কেনার চেষ্টা করবো যদি আমাদের ডিসকাউন্ট প্রাইসে কেনার সুযোগ দেয় 55 টাকা লেভেলের দিকে। এস আলমে আমি সতর্ক করার চেষ্টা করবো আপনাদেরকে। এস আলম দেখেন, এস আলম একটা কেমন যেন একটা হেজি অবস্থা তৈরি করে ফেলেছে। কেউ কেউ হয়তো এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাবেন। আমি এটা নেক লাইন, তো 27 টাকার নিচে শেয়ারটা নামা মাত্র আমি আশা করছি শেয়ারটাকে আমরা 18 টাকায় পাবো, এই রেটে পাবো। সো কেয়ারফুল, এই শেয়ারটাতে আমরা এত হাই প্রাইসে এন্ট্রি দিব না, কেমন। তো আজকে এ পর্যন্তই থাকলো। আমি আবারও বলি, মার্কেট নিয়ে ঘাবড়াবেন না। মার্কেটে যা ইচ্ছা তাই হোক, যে যেরকম খুশি কথা বলুক, আপনি সঠিক কাজটা করছেন কিনা সেটা সবসময় খেয়াল রাখবেন। আপনি সঠিক কাজ করে লস খান, তাতেও আপনি মনে তৃপ্তি পাবেন, কিন্তু ভুল কাজ করে লাভ করে খুব একটা মনে শান্তি পাওয়া যায় না। তো ঠিক আছে, আবার কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।